সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুল করিম মহোদয়ের নির্দেশনাক্রমে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার এবং সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হাসিবুল সিদ্দিক স্যারের পরামর্শক্রমে আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে গত সেশনে আমাদের ছিল নগদ প্রবাহ বিবরণী। আজকেও আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে সকল নগদ কার্যক্রমকে 3টি ভাগে ভাগ করা। একটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরোক্ষ পদ্ধতিতে আমরা গত সেশনে একটি অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 সালের। তো তোমরা বই থেকে চট্টগ্রাম বোর্ড 2016 সালের অঙ্কটি বের করে নিতে পারো, অথবা যাদের হাতে এখন বইটি নেই তাদের সুবিধার জন্য আমি অঙ্কটি পুরোটা অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত উঠিয়ে নিয়েছি। তো এই অঙ্কটা আমি সমাধান করব। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সেটি হচ্ছে রূপসা কোম্পানি লিমিটেডের। প্রশ্নটি এরকম: 2015 সালের 31শে মার্চে রূপসা কোম্পানি লিমিটেডের তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। তো এখানে যে সকল তথ্যাবলী দেওয়া আছে বিবরণ এবং টাকা। তো গত দিনের চাইতে আজকে একটা পার্থক্য এরকম: গতদিন নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করতে আমাদের দেয়া ছিল একটি ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী, আর দেয়া ছিল আয় বিবরণী থেকে নিট লাভ। কিন্তু আজকে আর্থিক অবস্থা বিবরণী না দিয়ে আর্থিক অবস্থা বিবরণী থেকে বিভিন্ন তথ্য সমূহ দেওয়া আছে। কি কি তথ্য সমূহ দেওয়া আছে তা আমরা এক নজর দেখে নেই। নিট আয়। তো নিট আয় এর অন্য একটি নাম হচ্ছে নিট লাভ। তো নিট লাভ আমরা কোথা থেকে পাই? নিট আয় অথবা নিট লাভ পাই আয় বিবরণী থেকে। তো আয় বিবরণী থেকে পাই নিট লাভ অথবা নিট আয়। পরবর্তীতে দেওয়া আছে প্রদেয় হিসাবকে দেওয়া হলো। প্রদেয় হিসাবকে দেওয়া হলো মানে প্রদেয় হিসাবকে নগদ টাকা প্রদান করা হলো 4 লক্ষ টাকা। তো আমরা জানি প্রদেয় হিসাব একটি চলতি দায়। তো চলতি সম্পদ এবং চলতি দায় এই সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হয়ে থাকে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহে। পরবর্তীতে আছে বন্ড পরিশোধ। যদি আমরা বন্ড বিক্রয় করি অথবা বন্ড পরিশোধ করি তাহলে বন্ড, শেয়ার এগুলো হবে অর্থায়ন কার্যক্রম। এরপরে দেওয়া আছে সুনামের অবলোকন। আমরা জানি সুনাম হচ্ছে একটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, আর সুনামের অবলোকন হবে একটি ব্যয়, আর এটা একটি অনগদ ব্যয়। এর জন্য কোনো নগদ অর্থের পরিবর্তন হবে না। পরবর্তীতে আছে সরঞ্জাম বিক্রয়জনিত লাভ। আমরা জানি কোনো সরঞ্জাম বা স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে যদি কোনো লাভ সংগঠিত হয় সেটি যাবে অপরিচালন আয়। তো যেহেতু এটা অপরিচালন আয় তাহলে আমরা পরিচালন কার্যক্রম নির্ণয় করতে এটা সমন্বয় করতে হবে। পরবর্তীতে বন্ড বিক্রয়। আমরা ইতিমধ্যে জেনেছি বন্ড বিক্রয় করা হলে অথবা বন্ডকে পরিশোধ করা হলে সেটি যাবে অর্থায়ন কার্যক্রমে। আছে এখানে ভূমি ক্রয়। আমরা জানি ভূমি একটি স্থায়ী সম্পদ, আর যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় থাকলে সেটি যাবে বিনিয়োগ কার্যক্রমে। এখানে আছে আবার ভূমি ক্রয়। তো ভূমি স্থায়ী সম্পত্তি হওয়াতে এটি যাবে বিনিয়োগ কার্যক্রমে। পরবর্তীতে আছে সরঞ্জাম ক্রয়। সরঞ্জাম একটি স্থায়ী সম্পত্তি, এজন্য এটি যাবে বিনিয়োগ কার্যক্রমে। আছে অগ্রাধিকার শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার হোক এবং অগ্রাধিকার শেয়ার হোক, শেয়ার ইস্যু করা হলে সেটা প্রতিষ্ঠানের অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত। তাহলে এটা অর্থায়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে।
পরবর্তীতে আছে প্রাপ্য হিসাব থেকে আদায়। তো প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ এবং চলতি দায় অন্তর্ভুক্ত হয় পরিচালন কার্যক্রমে। পরবর্তীতে আছে আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র হচ্ছে একটি স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত কাজ হবে বিনিয়োগ কার্যক্রম। তো আমরা এখান থেকে করণীয়র দিকে একটু নজর দিতে পারি। করণীয় কতে বলা আছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এখানে আমরা জানি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি দুটি, একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো এখানে বলে দিয়েছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। আরেকটা বিষয় খেয়াল করো, খতে বলা আছে বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এখানে কিন্তু পরোক্ষ পদ্ধতিতে এই কথাটি বলা নেই। এই কারণে বলা নেই কারণ বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম এই দুটি কার্যক্রমের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা যেরকম হবে পরোক্ষ পদ্ধতিতে একই হবে। তাহলে পদ্ধতিগত পার্থক্য থাকবে একমাত্র পরিচালন কার্যক্রম নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে পরিচালন কার্যক্রমের ক্ষেত্রে হবে প্রত্যক্ষ পদ্ধতি অথবা পরোক্ষ পদ্ধতি, মানে দুটি দুই রকম হবে। আর বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রমে দুটি পদ্ধতি কোনো রকম ভিন্ন প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে আমরা করণীয় কতে যদি যাই, কতে বলা আছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আমরা প্রথম প্রতিষ্ঠানের নাম লিখব, নাম হচ্ছে রূপসা কোম্পানি লিমিটেড। রূপসা কোম্পানি লিমিটেড আমাদেরকে তৈরি করতে বলেছে নগদ প্রবাহ বিবরণ, নগদ প্রবাহ বিবরণী। কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে তিনটি কার্যক্রম অন্তর্ভুক্ত, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। কিন্তু করণীয় কতে তিনটি কার্যক্রম কিন্তু চাওয়া হয়নি, শুধু একটি কার্যক্রম চাওয়া হয়েছে। এজন্য নগদ প্রবাহ বিবরণী ব্র্যাকেটে লিখতে হবে আংশিক। তার মানে আমরা আংশিক নগদ প্রবাহ বিবরণী করতে যাচ্ছি, যেটা হবে পরিচালন কার্যক্রমের জন্য। আমরা নগদ প্রবাহ বিবরণী ছক তৈরি করে নিব। বিবরণ, টাকা, টাকা। আমরা ছকটি এ পর্যন্ত নিলাম। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী ছক হচ্ছে বিবরণ, টাকা, টাকা। আর প্রথম নির্ণয় করতে হবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা লিখলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে আমাদের সবার প্রথম যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে নিট আয় অথবা নিট লাভ। এটি অঙ্কে দেওয়া থাকবে, নিট আয় অথবা নিট লাভ। আমরা সবার প্রথম লিখব নিট আয়। নিট আয় দেয়া আছে অঙ্কে কত টাকা? 3,75,000 টাকা। তো লিখলাম নিট আয় 3,75,000 টাকা। এই নিট আয়ের মধ্যে এমন কিছু বিষয়াদি অন্তর্ভুক্ত আছে যেগুলা অনগদ কার্যক্রম এবং যেগুলা পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। তো আমরা এখানে সমন্বয় করব অনগদ কার্যক্রম সমূহ এবং এই সকল কার্যক্রম সমূহ
যেগুলো পরিচালন কার্যক্রমের সাথে সম্পর্কিত নয়। তাহলে আমাকে সমন্বয় করতে হবে নিট আয়কে নগদান ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়। আমরা জানি নিট আয় নির্ণয় করা হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে, আর বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তিতে, আর বকেয়া ভিত্তিকে আমরা নগদান ভিত্তিতে রূপান্তর করব নগদ প্রবাহ বিবরণীতে। তো নগদান ভিত্তিতে রূপান্তরের জন্য আমাকে কি কি সমন্বয় করতে হবে? প্রথম সমন্বয় করতে হবে সকল প্রকার অনগদ কার্যক্রম। তো অনগদ কার্যক্রমের মধ্যে কি থাকে? অবচয় এবং অবলোপন। আমরা আমাদের আজকের প্রশ্ন থেকে খুঁজে নিব এখানে স্থায়ী সম্পত্তির অবচয় এবং অবলোপন সংক্রান্ত কোনো লেনদেন আছে কিনা। এখানে আমরা পেয়েছি সুনামের অবলোপন, তো আমরা এটা অনগদ কার্যক্রম, এই জন্য লিখবো সুনাম অবলোপন। তো সুনাম অবলোপন এখানে কত টাকা আছে? 30,000 টাকা। এটি যোগ করলাম। কেন যোগ করলাম? কারণ সুনাম অবলোপন এটি একটি ব্যয়, এই ব্যয়টি নিট আয় নির্ণয় করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যয়টির জন্য নগদ অর্থ ব্যয় হয়নি, এজন্য আমরা সমন্বয়ের জন্য পুনরায় সুনামের অবলোপন যোগ করলাম। এর পরবর্তী কাজ হলো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। আমরা দেখব এখানে যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি থাকে এখানে এনে সমন্বয় করব, কারণ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি পরিচালন কার্যক্রম নয়, সেটি হচ্ছে অপরিচালন কার্যক্রম, যা তোমরা ইতিমধ্যে আয় বিবরণীতে শিখেছ। তাহলে কোন সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি এর পরপরই দেয়া আছে। সরঞ্জাম বিক্রয়জনিত লাভ আছে 15,000 টাকা, লিখব সরঞ্জাম বিক্রয়জনিত লাভ। সরঞ্জাম বিক্রয়জনিত লাভ কত টাকা লাভ হয়েছে? 15,000 টাকা। এই যে সরঞ্জাম বিক্রয়জনিত লাভ 15,000 টাকা, সেটা নিট আয় নির্ণয় করতে লাভ যোগ করেছিলাম, তাই এখন বিয়োগ করব। তাহলে আমরা পরিচালন কার্যক্রমে দুটি কাজ করেছি ইতিমধ্যে। প্রথম কাজটা যেটা করেছি যে অনগদ খরচ লিপিবদ্ধ করেছি। অনগদ খরচের মধ্যে কমন হচ্ছে অবচয় এবং অবলোপন। আজকের অঙ্কে অবচয় নেই, আছে অবলোপন। আমি লিখলাম সুনাম অবলোপন 30,000 টাকা। এরপরে আমাদের দেখতে হবে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। আজকের প্রশ্নে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভের মধ্যে আছে সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, আমরা লিখলাম সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, বিয়োগ করলাম। এখানে আমরা দুটি কাজ বা দুটি সমন্বয় করলাম। পরবর্তী সমন্বয়টা হচ্ছে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি, মানে হচ্ছে চলতি সম্পত্তির পরিবর্তন। আমাদের মূল প্রশ্নে দেখতে হবে ওই নির্দিষ্ট সময়ে মানে 2015 সালে চলতি সম্পত্তির কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে আমরা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত পড়ি তাহলে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি এই সংক্রান্ত কোনো আইটেম কিন্তু নেই। তো তোমরা এখানে বলতে পারো যে এখানে চলতি সম্পত্তির একটি ব্যাপার আছে, কি? প্রাপ্য হিসাব, এটি একটি চলতি সম্পত্তি। আবার চলতি দায় যদি বলি প্রদেয় হিসাব, এটি একটি চলতি সম্পত্তি। কিন্তু এই দুটির কোনোটি এখানে সমন্বয় হবে না। কেন? আমার প্রয়োজন হচ্ছে চলতি সম্পত্তির পরিবর্তন। এখানে কিন্তু পরিবর্তন দেয়া নেই, হ্রাস বা বৃদ্ধি লেখা নেই, লেখা আছে প্রাপ্য হিসাব থেকে আদায়। তো এখানে বলা নেই যে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত কোনো তথ্য নেই। তাহলে আমরা এই প্রাপ্য হিসাব থেকে আদায়টা লিখতে পারবো না। যদি থাকতো প্রাপ্য হিসাব বৃদ্ধি অথবা প্রাপ্য হিসাব হ্রাস, তাহলে এই তথ্যটা আমাদের পরিচালন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতো। এখানে প্রদেয় হিসাব বৃদ্ধি অথবা প্রদেয় হিসাব হ্রাস যদি এরকম থাকতো তাহলে সেটা পরিচালন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতো। এরূপ নেই, তাহলে এটা এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটা কোথায় যাবে? এই যে প্রাপ্য হিসাব থেকে আদায় হয়েছে 7 লক্ষ টাকা, এটা কি নগদ প্রবাহ বিবরণীতে আসবে না কখনো? হ্যাঁ আসবে। কখন আসবে?
যদি আমরা নগদ প্রবাহ বিবরণীটা প্রত্যক্ষ পদ্ধতিতে করতাম, যদি নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যক্রমটা প্রত্যক্ষ পদ্ধতিতে করতাম, তাহলে আমরা এরকম ভাবে প্রকাশ করতাম প্রত্যক্ষভাবে যে প্রাপ্য হিসাব থেকে পাওয়া গিয়েছে 7 লক্ষ টাকা, আবার প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছে 4 লক্ষ টাকা। তাহলে এই যে প্রদান এবং পাওয়া গেল, এগুলো কোথায় যেত? যদি আমরা নগদ প্রবাহ বিবরণীটা করতাম প্রত্যক্ষ পদ্ধতিতে, পরোক্ষ পদ্ধতিতে এগুলো অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের পরিচালন কার্যক্রমে আর কোনো আইটেম আসার মতো নেই। তাহলে যদি আমরা ফাইনালে নেই, 30,000 থেকে 15,000 বাদ দিলে থাকে 15,000। তো 3,75,000-এর সাথে 15,000 যোগ করলে হয় 3,90,000। এটাই আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হয়েছে 3,90,000 টাকা। তাহলে করণীয় ক আমাদের শেষ হলো। আবার যদি আমরা এটা রিভাইজ করতে চাই যে করণীয় কতে কি কি কাজ করলাম, এটা পরিচালন কার্যক্রমের কাজ করলাম। আর পরিচালন কার্যক্রমে সবার প্রথম যাবে নিট লাভ। নিট লাভের সাথে প্রথম সমন্বয় করতে হবে অবচয় অথবা অবলোপন, সমন্বয় করলাম। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, সমন্বয় করলাম। পরবর্তীতে কাজ চলতি সম্পদ এবং চলতি দায় হ্রাস বৃদ্ধি, কিন্তু এখানে চলতি সম্পদ এবং চলতি দায় হ্রাস বৃদ্ধি জনিত কোনো আইটেম নেই। কাজেই আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এ পর্যন্তই। এবার আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। যদি আমরা বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের ছক আগের মতোই থাকবে। উপরে শিরোনাম নগদ প্রবাহ বিবরণী আংশিক, আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে আমরা আগে আজকে প্রদত্ত যে প্রশ্নটি, এই প্রশ্ন থেকে কোন কোন আইটেম বিনিয়োগের সাথে সম্পর্কিত তা দেখে নেব। তো এখানে যদি বলি আমরা সরাসরি বিনিয়োগ নামে কোনো আইটেম কিন্তু নেই। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি, বিনিয়োগ নামে সরাসরি কোনো আইটেম নেই। কিন্তু আমরা জানি বিনিয়োগ কোনগুলা হয়। যদি আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করি তাহলে বিনিয়োগ বৃদ্ধি পায়, আর যদি আমরা স্থায়ী সম্পত্তি বিক্রয় করে দিই বিনিয়োগ হ্রাস পায়। তাহলে এখানে স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় জনিত আইটেমগুলো আসবে। তো কোনগুলো স্থায়ী সম্পত্তি আছে, এখান থেকে আমরা যদি সিরিয়ালি দেখি, তো এখানে স্থায়ী সম্পত্তি আছে সুনাম, কিন্তু এখানে সুনামের আছে অবলোপন, সুনামের টাকাটা কিন্তু দেয়া নেই। এখানে আছে সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, বিক্রয় কত করা হয়েছে তা কিন্তু দেয়া নেই, আসবে না। বন্ড বিক্রয়, বন্ড যাবে অর্থায়ন কার্যক্রমে, আছে এখানে ভূমি ক্রয়। আমরা জানি ভূমি একটি স্থায়ী সম্পদ। তো যদি আমরা ভূমি ক্রয় করি এটা আমাদের বিনিয়োগ কার্যক্রমে আসবে। আমরা লিখব ভূমি ক্রয়। তো এখানে ভূমি ক্রয় করা হয়েছে, কত টাকার ভূমি ক্রয় করা হয়েছে? 5 লক্ষ টাকা। তো আমরা জানি যদি কোনো প্রতিষ্ঠান ভূমি ক্রয় করে তাহলে তার নগদ অর্থের নির্গমন ঘটে বা নগদ অর্থ চলে যায়। এজন্য ভূমি ক্রয়ের টাকাটা বিয়োগ করতে হবে, 5 লক্ষ। ভূমি ক্রয় বিয়োগ করলাম। এর পাশাপাশি আছে ভূমি বিক্রয়, লিখব
ভূমি বিক্রয়। তো ভূমি বিক্রয়ের টাকা কত দেয়া আছে? 6 লক্ষ টাকা। যেহেতু ভূমি ক্রয়ের টাকাটা আমরা বিয়োগ করেছি, কাজে ভূমি বিক্রয় করলে নগদ টাকা আসবে, এজন্য যোগ করব 6 লক্ষ টাকা। এরপরে দেখব আরো কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় আছে কিনা। এখানে দেখি এর পাশাপাশি আছে সরঞ্জাম ক্রয়। আমরা জানি সরঞ্জাম একটি স্থায়ী সম্পত্তি, তাই সরঞ্জাম ক্রয়টি এখানে আসবে। সরঞ্জাম ক্রয়। কত টাকার সরঞ্জাম ক্রয় করা হয়েছে? 3 লক্ষ টাকা। লিখলাম 3 লক্ষ টাকা। এখন আমরা যদি সরঞ্জাম ক্রয় করি, নগদ টাকা আসবে না চলে যাবে? অবশ্যই নগদ টাকা চলে যাবে, এজন্য আমরা বিয়োগ করব। এরপরে আছে অগ্রাধিকার শেয়ার। শেয়ারটা হবে অর্থায়ন কার্যক্রমে, সাধারণ শেয়ার যাবে অর্থায়ন কার্যক্রমে। আসবাবপত্র বিক্রয়, আমরা জানি আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, আসবে আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র বিক্রয় করা হয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তো আসবাবপত্র বিক্রয় করলে নগদ টাকার আগমন ঘটে, তাই আমরা যোগ করলাম। এখন পুরো প্রশ্নটা যদি আমরা আবার পড়ে নিই, তাহলে দেখব এই 4টি আইটেম ছাড়া আর কোথাও স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয়জনিত আইটেম নেই। তাহলে এখানে আর কোনো আইটেম অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কি দেখলাম? যে বিনিয়োগ কার্যক্রমে কি আসবে? বিনিয়োগ কার্যক্রমে আসবে বিনিয়োগ। সরাসরি বিনিয়োগ নামে এখানে কোনো আইটেম নেই। তাছাড়া বিনিয়োগ কার্যক্রমে আসবে স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়। এখানে স্থায়ী সম্পত্তি ক্রয়ের মধ্যে আছে ভূমি ক্রয়, ভূমি বিক্রয়, সরঞ্জাম ক্রয়, আসবাবপত্র বিক্রয়। এই জন্য এই 4টি আইটেম এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যোগ বিয়োগ করব। 5 আর 3 8 লক্ষ টাকা আছে নেগেটিভ, আর পজিটিভ আছে হলো 7 লক্ষ টাকা। বাদ দিলে থাকে 1 লক্ষ টাকা নেগেটিভ। তার মানে এই প্রশ্নে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ ঋণাত্মক হয়েছে। তার মানে উত্তরটা লিখব বিনিয়োগ কার্যক্রমে নিট নগদ। এখানে বিনিয়োগ কার্যক্রমে নিট নগদ প্রবাহ সৃষ্টি হয়নি, তার মানে এই অঙ্কে কোনো প্রকার অন্তঃপ্রবাহ ঘটেনি, বরং বিনিয়োগ কার্যক্রমে নগদ 1 লক্ষ টাকা ব্যবহার হয়েছে, আউটফ্লো হয়েছে। এই জন্য লিখব নিট নগদ ব্যবহার। প্রথমটার উত্তরে লিখেছিলাম পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। যদি পজিটিভ থাকে আমরা লিখব প্রবাহ, আর যদি এই আমাদের উত্তরটা নেগেটিভ চলে আসে তাহলে লিখব বিনিয়োগ কার্যক্রমে নিট নগদ ব্যবহার। এটাই আমাদের করণীয় খ এর উত্তর। এবার আমরা করণীয় গ এর সমাধান করব। তো করণীয় গ সমাধান করতে আমাদের অঙ্কের ছক আগের মতোই থাকবে, এই জন্য আমি আগের তথ্যগুলো মুছে নিচ্ছি। তো আমরা গটা পড়ে নিই। গতে কি দেয়া আছে? গতে আছে অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে ঠিক আগের মতো রূপসা কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী আংশিক থাকবে। আমরা লিখব অর্থায়ন কার্যক্রমের নিট অথবা অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ। এটি খুবই সহজ ব্যাপার।
অর্থায়ন কার্যক্রমে নগদ প্রবাহ তোমাদের কিছুই মুখস্থ রাখতে হবে না, কোন কোন আইটেম সমূহ অর্থায়নের সাথে সম্পর্কিত, শুধু এই বিষয়গুলো আসবে। তো আমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারবো কোন কোন আইটেম দ্বারা অর্থায়ন করা হয়। আমরা যদি আগে এইগুলো মনে রাখতে চাই যে অর্থায়নের উৎস হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, ঋণপত্র বিক্রয় বা ঋণপত্র পরিশোধ, অথবা বন্ড ক্রয় অথবা বন্ড বিক্রয়। এই আইটেমগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে চাই যেখানে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম কোথায় আছে, তো প্রদেয় হিসাব এটা অর্থায়নের সাথে সম্পর্কিত নয়, এটি একটি চলতি দায়। আছে এখানে বন্ড পরিশোধ, এই বন্ডের মাধ্যমে অর্থায়ন করা হয়ে থাকে, তাই এটা আসবে অর্থায়ন কার্যক্রম। আমরা লিখব বন্ড পরিশোধ। তো আমরা যদি বন্ড পরিশোধ করে দিই বা রূপসা কোম্পানি লিমিটেড যদি তার বন্ডের টাকা পরিশোধ করে দেয়, তাহলে তার নগদ অর্থের অবশ্যই নির্গমন ঘটবে বা নগদ টাকা চলে যাবে। এই জন্য বন্ড পরিশোধটা বিয়োগ করতে হবে 2 লক্ষ টাকা। তাহলে বন্ড পরিশোধ 2 লক্ষ টাকা বিয়োগ করলাম। এরপরে কি আছে? সুনাম, এটা একটি স্থায়ী সম্পদ, এটা অর্থায়নের সাথে সম্পর্কিত নয়। সরঞ্জাম বিক্রয়জনিত লাভ, এটি একটি আয়, অর্থায়নের সাথে সম্পর্কিত নয়। আছে বন্ড বিক্রয়, আসবে। যদি আমরা বন্ড বিক্রয় করি আমাদের নগদ টাকার আগমন ঘটে। কত টাকার আগমন ঘটেছে? 3 লক্ষ টাকা। আমরা যোগ করব। তো বন্ড বিক্রয় হয়েছে 3 লক্ষ টাকা, যোগ করলাম। পরে আছে ভূমি ক্রয়, এটি স্থায়ী সম্পদ, বিনিয়োগ কার্যক্রমে ইতিমধ্যে চলে গিয়েছে। ভূমি বিক্রয় স্থায়ী সম্পদ, বিনিয়োগ কার্যক্রমে গিয়েছে। সরঞ্জাম ক্রয় স্থায়ী সম্পদ, বিনিয়োগ কার্যক্রমে চলে গিয়েছে। আছে অগ্রাধিকার শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু। এখানে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয়েছে কত টাকা? 5 লক্ষ টাকা। তো কোনো কোম্পানি বা এখানে রূপসা কোম্পানি লিমিটেড যদি কোনো শেয়ার ইস্যু করে বা বাজারে শেয়ার বিক্রয় করে, তাহলে তার নগদ অর্থের আগমন ঘটে, তাহলে তার নগদ অর্থের সাথে সেটা যোগ করতে হবে। অগ্রাধিকার শেয়ার ইস্যু 5 লক্ষ টাকা যোগ করব, যোগ করলাম 5 লক্ষ টাকা। এর পাশাপাশি আছে সাধারণ শেয়ার ইস্যু, লিখব সাধারণ শেয়ার ইস্যু। তো সাধারণ শেয়ার ইস্যু আছে কত টাকা? 10 লক্ষ টাকা, লিখলাম 10 লক্ষ টাকা। এখন যদি বলি তোমাদেরকে যে সাধারণ শেয়ার ইস্যু কি যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই যোগ হবে, কারণ সাধারণ শেয়ার ইস্যু করলে নগদ টাকার আগমন ঘটে। এরপরে আছে প্রাপ্য হিসাব, এটা চলতি সম্পদ, অর্থায়ন কার্যক্রম নয়। এখানে আছে আসবাবপত্র বিক্রয়, এটি স্থায়ী সম্পদ, অর্থায়ন কার্যক্রম নয়। তাহলে অর্থায়ন কার্যক্রমে এখানে 4টি বিষয় আছে, তা আমরা যোগ করে নিব। এখানে আছে 10 লক্ষ টাকা আর 5 লক্ষ 15 লক্ষ, 15 আর 3 আছে 18 লক্ষ। 18 লক্ষ থেকে 2 লক্ষ বিয়োগ করলে থাকে 16 লক্ষ টাকা, ধনাত্মক। সুতরাং লিখব অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ হয়েছে 16 লক্ষ টাকা। তাহলে আমাদের আজকের অঙ্কে যে 3টি করণীয় আমরা সমাধান করলাম। 3টি করণীয় থাকে নগদ প্রবাহ বিবরণীতে: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। তা আরেকটা বিষয় আমরা খেয়াল করব, এই আজকের অঙ্কে যে সকল তথ্য দেয়া আছে এর মধ্যে 2টি তথ্য অঙ্কে অন্তর্ভুক্ত হয়নি। একটি প্রদেয় হিসাবকে দেওয়া হলো, আরেকটি হচ্ছে
প্রাপ্য হিসাব থেকে আদায়। এই দুটি বিষয় ছাড়া সকল বিষয় আমাদের আজকের অঙ্কে অন্তর্ভুক্ত হয়েছে। এখন দুটি বিষয় যে অন্তর্ভুক্ত হয়নি, কেন হয়নি তা আমি আবার বলে দিচ্ছি তোমাদের, বা কখন হবে। এখানে যদি আমরা প্রদেয় হিসাবকে দেওয়া হলো ওটা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? প্রথম প্রদেয় হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রদেয় হিসাব হচ্ছে একটি দায়, আর এটি হচ্ছে একটি চলতি দায়। আমরা জানি চলতি দায় এবং চলতি সম্পদ এই সংক্রান্ত কাজ হবে কোনটা? পরিচালন কার্যক্রমে যাবে। তাহলে এই প্রদেয় হিসাব যাওয়ার কথা ছিল পরিচালন কার্যক্রমে, কিন্তু এখানে প্রদেয় হিসাব কেন যায়নি? কারণ এখানে বলা আছে প্রদেয় হিসাবকে দেওয়া হলো, মানে প্রদেয় হিসাবকে টাকা প্রদান করা হলো। তো প্রদেয় হিসাবকে টাকা প্রদানটা পরোক্ষ পদ্ধতিতে আসবে না, পরোক্ষ পদ্ধতিতে শুধুমাত্র আসবে প্রদেয় হিসাবে হ্রাস অথবা বৃদ্ধি। আর এটা আসবে যদি আমরা পরিচালন কার্যক্রমটা করতাম প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতিতে এর মানে হলো প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা সরাসরি জানতে পারবো যে প্রাপ্য হিসাব থেকে কত টাকা আদায় হয়েছে, 7 লক্ষ। প্রদেয় হিসাব কি প্রদান করা হয়েছে, 4 লক্ষ। তো আমরা যদি সরাসরি জানতে পারি সেটা অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতি হবে। কাজে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত হতো যদি আমাদের পরিচালন কার্যক্রমটা প্রত্যক্ষ পদ্ধতি হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি 2016 সালের চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটি নিয়ে তোমাদের আর কোনো সন্দেহান থাকবে না। এরপরেও যদি কোনো বিষয় নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে অথবা ফোন করে সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, গত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের গত সেশনে আমি আলোচনা করেছিলাম ঢাকা বোর্ড 2016 সালের একটি প্রশ্ন, এবং সেশন শেষে তোমাদেরকে বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি সমাধান করতে বলেছিলাম। তো বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি বাসায় তোমাদের চেষ্টা করতে বলেছিলাম। আমি এটা জেনে খুবই আনন্দিত যে তোমাদের অনেকেই বাসায় নিজেরা চেষ্টা করেছো এবং সমস্যার মুখোমুখি হয়েছো। এজন্য অনেকে আমাকে ফোনের মাধ্যমে অথবা মেসেঞ্জারে, আবার অনেকেই কমেন্টে জানিয়েছো যে এখানে যে করণীয় গ যেটা আছে বরিশাল বোর্ড 2016, বরিশাল বোর্ড 2016 সালের করণীয় গতে তোমাদের কিছু সমস্যা আছে। এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ পর্যায়ে বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি বই থেকে বের করে নিতে পারো। বরিশাল বোর্ড 2016, এখানে যেটাতে তোমাদের সমস্যা করণীয় গতে বলা আছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। গতে আমাদের বলা হয়েছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। যেহেতু তোমাদের শুধুমাত্র গতেই সমস্যা হয়েছে, ক এবং খ তোমরা নিজেরাই সমাধান করতে পেরেছো, এই গটি আমি সমাধান করে দেব, তোমরা একটু খেয়াল রাখো। তো আমরা যদি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে চাই, আমাকে নগদ প্রবাহ বিবরণীর ছক তৈরি করতে হবে। নগদ প্রবাহ বিবরণী আংশিক, আমি ছক তৈরি করে নিব।
বিবরণ টাকা টাকা। তো নগদ প্রবাহ বিবরণী আংশিক আর নগদ প্রবাহ বিবরণী ছকে বিবরণ এবং টাকা থাকবে। তো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে আমরা প্রথমে লিখতে হবে নিট লাভ। আমরা ছকটা তৈরি করলাম, এখনো প্রশ্নে যায়নি। প্রথম নিট লাভ লিখলাম। এখন এই অঙ্কটা থেকে তোমরা খুঁজে নাও নিট লাভ কোথায় দেয়া আছে। অঙ্কে বরিশাল বোর্ড 2016 সালের অঙ্কে অন্যান্য তথ্য একে আছে 2015 সালে নেট মুনাফা হয় 10,000 টাকা। তাহলে আমরা লিখব নেট লাভ হচ্ছে 10,000 টাকা লিখলাম। তো নেট লাভের সাথে কিছু সমন্বয় করতে হবে। আমরা কি লিখব, নেট লাভকে নগদান ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়। নেট লাভকে নগদান ভিত্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়। আর প্রয়োজনীয় সমন্বয়ের মধ্যে সবার প্রথম আসবে হচ্ছে অনগদ কার্যক্রম। অনগদ কার্যক্রমের মধ্যে আমরা আগের অঙ্কটাতে সমাধান করেছি। সবার প্রথম আসবে অবচয় অথবা অবলোপন। তো তোমরা বরিশাল বোর্ড 2016 সালের অঙ্কে দেখো অবচয় সংক্রান্ত মানে 2015 সালের অবচয় কত তা কিন্তু অঙ্কে দেয়া নেই। আমরা যদি অন্যান্য তথ্য 1, 2, 3, 4 এই 4টি তথ্য যদি ভালো করে খেয়াল করে এখানে অবচয় সংক্রান্ত কোনো তথ্য দেয়া নেই। কিন্তু মূল প্রশ্নে যে আর্থিক অবস্থার বিবরণী দেয়া আছে এখানে একটি তথ্য আছে, তোমরা খেয়াল করো, অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি আছে কার? যন্ত্রপাতি। যন্ত্রপাতি 2014 আর আছে 2015। এই অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি 2014 সালে ছিল 5,000 আর 2015 সালে ছিল 10,000। তোমাদের যাদের সামনে বই আছে তোমরা ইতিমধ্যে খেয়াল করতে পেরেছো যে অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি নামে 2014 সালে 5,000 টাকা এবং 2015 সালে 10,000 টাকা আছে। তার মানে আমরা বুঝবো যে অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি 14 সালে 5,000, 15 সালে 10,000 মানে বৃদ্ধি পেয়েছে অবচয় সঞ্চিতি 5,000 টাকা। তো যে অবচয় সঞ্চিতি যে বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, কখন অবচয় সঞ্চিতি বৃদ্ধি পায়? যদি নতুন করে অবচয় হয়। তাহলে অবচয়টা আমরা সমন্বয় করব। অবচয় ব্র্যাকেট দিব। 2015 সালের অবচয় কত? 10,000 বিয়োগ 5,000। তো 2015 সালের অবচয় হচ্ছে 5,000 টাকা। তো লিখলাম অবচয়। আমাদের পরবর্তী কাজ হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তো আমাদের আজকের অঙ্কে আমরা দেখব স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি আছে কিনা। অন্যান্য তথ্য 1 নেট মুনাফা, 2 আছে যন্ত্রপাতি ক্রয়, 3 আছে লভ্যাংশ প্রদান, 4 আছে শেয়ার ইস্যু। তার মানে এখানে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কোনো লাভ বা ক্ষতি অঙ্কে দেওয়া নেই। তাহলে পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে এটি হচ্ছে চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি। তো চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। সম্পত্তি পাশে গিয়ে দেখো প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব 2014 সালে আছে 20,000 আর 2015 সালে আছে 30,000। তো এখানে যদি আমরা বলি যে প্রাপ্য হিসাব কি 15 সালে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। কত টাকা বৃদ্ধি পেয়েছে? 20,000 থেকে 30,000 হলে বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। তাহলে আমরা লিখব
প্রাপ্য হিসাব বৃদ্ধি। আমরা জানি প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে। কত টাকা বৃদ্ধি পেল? 30,000 বিয়োগ 20,000, 10,000 টাকা বৃদ্ধি পেল, বিয়োগ করলাম। পরবর্তীতে আর কি চলতি সম্পদ আছে? মজুদ পণ্য। তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে নিচ্ছি, মজুদ পণ্য 2014 সালে ছিল 30,000, 2015 সালে 26,000। তো তোমরা দেখতে পাচ্ছ মজুদ পণ্য অবশ্যই হ্রাস পেয়েছে। কত টাকা হ্রাস পেয়েছে? 4,000 টাকা। আমরা লিখব মজুদ পণ্য হ্রাস পেয়েছে কত? 4,000। এইমাত্র আমরা সম্পত্তি বৃদ্ধি বিয়োগ করেছি, কাজে হ্রাসটা আমরা যোগ করব। সম্পত্তি পাশে আর কি আছে? যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ, এটা আসবে না এখানে। এরপর আছে অবচয় সঞ্চিতি, যেটা অলরেডি চলে আসছে। এখন আমরা দায় পাশে যাব। দায় পাশে গিয়ে দেখব চলতি দায় কি কি আছে। অঙ্কে আছে প্রদেয় হিসাব। আমরা তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে নিচ্ছি প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আছে 2014 সালে 15,000, আর প্রদেয় হিসাব আছে 2015 সালে 9,000। তো তোমরা এখান থেকে স্পষ্টতই বোঝা যায় প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। হ্রাস। তো মজুদ পণ্য হ্রাস, প্রদেয় হিসাব হ্রাস, দুটি বিপরীত কাজ হবে। কারণ মজুদ পণ্যটা হচ্ছে চলতি সম্পত্তি আর প্রদেয় হিসাবটা হচ্ছে চলতি দায়। তো মজুদ পণ্য হ্রাসটা যেহেতু যোগ করেছি, তো প্রদেয় হিসাব হ্রাসটা বিয়োগ করব। কত টাকা হ্রাস পেয়েছে? 15,000 থেকে 9,000 বিয়োগ করলে 6,000 হ্রাস পেয়েছে। পরবর্তীতে দেখব আর কি চলতি দায় আছে। আছে বকেয়া খরচ। বকেয়া খরচ। তো তোমরা বইয়ে দেখো বকেয়া খরচ 2014 সালে নেই। বকেয়া খরচ 2015 সালে আছে 2,000 টাকা। তো পণ্যগুলোতে কিন্তু 2014 সালেও টাকা পরিমাণ ছিল, 15 সালেও ছিল। তো বকেয়া খরচের ক্ষেত্রে নেই। তার মানে 2014 সালে এই প্রতিষ্ঠানের কোনো প্রকার বকেয়া খরচ ছিল না, কিন্তু 2015 সালে বকেয়া খরচ হয়েছে 2,000 টাকা। তো যেহেতু নতুন করে বকেয়া খরচ হয়েছে, আমরা বলতে পারবো যে বকেয়া খরচ অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখব বকেয়া খরচ বৃদ্ধি। তো বকেয়া খরচ যেহেতু চলতি দায়, তো বৃদ্ধি পেলে আমরা যোগ করব কত টাকা? 2,000 টাকা। এবার আরো খুঁজে দেখব আমাদের এই অঙ্কে, টোটাল অঙ্কটাতে আরো কোনো প্রকার চলতি সম্পত্তি এবং চলতি দায় আছে কিনা। তো এখানে আর কোনো প্রকার চলতি সম্পত্তি এবং চলতি দায় নেই। এখন আমরা যোগ করে টাকাটা ফাইনাল নিব। ফাইনালে 5,000, 5,000 সাথে যোগ করব 4,000, 9,000, 9 এর সাথে 2,000 যোগ করলে হয় 11,000। 11,000 থেকে বাদ দিতে হবে 10,000, তো 16,000। তাহলে আমাদের ঋণাত্মক থাকে কত? 5,000। তার মানে এখানে ঋণাত্মকটা বড়, 10 আর 6 16,000। 16,000 থেকে যদি আমরা 11,000 বাদ দিই, আমাদের 5,000 ঋণাত্মক থাকে। তাহলে আমরা যদি 10,000 এর সাথে 5,000 সমন্বয় করি, হয়ে যাবে 5,000 টাকা ধনাত্মক। তাহলে উত্তর লিখব পরিচালন কার্যক্রমে, যেহেতু এখানে 5,000 টাকা ধনাত্মক আসছে, তাহলে লিখব নিট নগদ প্রবাহ। নিট নগদ প্রবাহ। আর যদি এখানে টাকাটা ঋণাত্মক আসতো, তাহলে আমরা বলতাম যে এখানে নগদ টাকা ব্যবহার হয়েছে।
লিখতাম নেট নগদ ব্যবহার। তো এই হচ্ছে করণীয় গ বরিশাল বোর্ডের। তো তোমরা যারা প্রথম ক এবং খ চেষ্টা করেছো তাদেরকে অভিনন্দন, এবং যাদের গতে সমস্যা ছিল আমি এটা সমাধান করে নিলাম। আজকের অঙ্কেও যদি কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তীতে আমাকে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আর আজকে তোমরা আরেকটি অঙ্ক বাসায় দেখবে, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2016। তো আজকে আমি যে সমস্যাটি সমাধান করলাম এটি চট্টগ্রাম বোর্ড 2016, এইটির মতো ঠিক এই অঙ্কটার আদলে একটা অঙ্ক আসছে রাজশাহী বোর্ড 2016-তে। আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ বুঝে থাকো তাহলে আমি আশা করি রাজশাহী বোর্ড 2016টা সমাধান করতে পারবে। যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবে, আমি চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।